আজকাল টাকা বাঁচানোটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার, তাই না? মানে চারদিকে এত খরচ করার সুযোগ। তো চলুন আজ এমন কয়েকটা স্মার্ট নিয়ম জেনে নেওয়া যাক যেগুলো কিন্তু আসলেই কাজে দেয়। কথাটা কিন্তু বেশ গভীর, তাই না? যে আগামী দিনে টাকা রোজগারের থেকেও বেশি জরুরি হবে টাকাটা ঠিকঠাক ম্যানেজ করা। আর আজকের এই ডিজিটাল যুগে তো এটা একদম খাঁটি সত্যি। ভাবুন একবার, আমাদের মনোযোগ আর টাকা দুটোই কিন্তু সবসময় একটা ঝুঁটির মধ্যে থাকে। তো এই আলোচনায় আমরা ঠিক কি কি দেখব? প্রথমে বুঝব টাকা জমানোটা এখন এত কঠিন কেন। তারপর একদম গোড়া থেকে শুরু করে কিছু নিয়ম জানব, দেখব দৈনন্দিন জীবনে কি কি কৌশল কাজে লাগানো যায়, আর সব শেষে এর ফলটা আসলে কি দাঁড়ায় সেটাও দেখব। জাস্ট একটা ক্লিক আর কেনাকাটা শেষ, সাথে তো আছেই হাজারটা সাবস্ক্রিপশনের হাতছানি। এটাই কিন্তু এখনকার বাস্তবতা। আর ঠিক এই কারণেই টাকা বাঁচানোর জন্য একটা একেবারে পরিষ্কার প্ল্যান থাকাটা যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, তাহলে শুরুটা কোত্থেকে করা যায়? চলুন একদম সেই ফাউন্ডেশনাল নিয়মটা দিয়ে শুরু করা যাক, মানে যেটা সব আর্থিক পরিকল্পনার একেবারে ভিত্তি আর সারা বিশ্বের বিশেষজ্ঞরা যেটা মেনে চলেন। নিয়মটা কিন্তু খুবই সহজ। ধরা যাক মোট যা আয় হচ্ছে তার 50% যাবে একদম আসল প্রয়োজনগুলোতে, যেমন ধরুন বাড়ি ভাড়া, যাতায়াতের খরচ বা খাবার দাবার। বাকি 30% রাখা যেতে পারে নিজের শখ বা ইচ্ছা পূরণের জন্য, মানে নতুন কোনো গ্যাজেট কেনা হলো বা বন্ধুদের সাথে বাইরে খেতে যাওয়া হলো। আর সবচেয়ে জরুরি যে অংশটা, সেই 20% ওটা সোজা চলে যাবে সেভিংসে। দেখুন, আয়টাকে এভাবে 3টে ভাগে ভেঙে নিলে না পুরো হিসাবটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। আর এই সিম্পলিসিটিটাই হলো এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এক ঝলকেই বোঝা যায় টাকাটা আসলে যাচ্ছেটা কোথায়। আর এর আসল ট্রিকটা কি জানেন? স্যালারি অ্যাকাউন্টে আসার সাথে সাথেই অন্য কোনো খরচার আগে ওই সেভিংসের অংশটা আলাদা করে ফেলা, মানে সবার আগে নিজেকে পে করা। এটাই হলো আসল স্মার্ট মুভ। আচ্ছা, এবার চলুন দেখি টেকনোলজি কিভাবে একদিকে আমাদের পকেট খালি করে, আবার অন্যদিকে ঠিকঠাক ব্যবহার করলে টাকা বাঁচানোর একটা দারুণ শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। দ্বিতীয় নিয়মটা হলো নিজের স্মার্টফোনটাকেই পার্সোনাল অ্যাকাউন্টেন্ট বানিয়ে ফেলা। এখন তো এমন অনেক ফ্রি অ্যাপ আছে যেগুলো অটোমেটিক্যালি সমস্ত ডিজিটাল খরচের হিসেব রাখে, সে অনলাইন শপিং হোক বা ফুড ডেলিভারি। এতে কি হয়, টাকাটা ঠিক কোথায় যাচ্ছে তার একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এটা সত্যি। শুধুমাত্র খরচের ওপর একটু নজর রাখলেই কিন্তু প্রতি মাসে প্রায় 4 থেকে 5,000 টাকা বাঁচানো সম্ভব। আসলে কি বলুন তো, এই ছোট ছোট খরচগুলোই জমতে জমতে একটা বড় অ্যামাউন্ট হয়ে যায়। তৃতীয় নিয়মে যাওয়ার আগে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক তো। কারণটা হলো, এমন অনেক সাবস্ক্রিপশন থাকে যেগুলো আমরা ব্যবহারই করি না, অথচ মাস গেলে ঠিকই আমাদের অজান্তে পকেট থেকে টাকা কেটে নেয়। এজন্যেই 3 নম্বর নিয়মটা হলো সমস্ত সাবস্ক্রিপশন একবার রিভিউ করা, আর যেগুলো গত 2 মাসে একবারও ব্যবহার করা হয়নি সেগুলো সোজা ক্যান্সেল করে দেওয়া। বিশ্বাস করুন, এই একটা ছোট কাজে কিন্তু বছরে হাজার হাজার টাকা বেঁচে যেতে পারে। এবার আসি 4 নম্বর নিয়মে। এটা হলো ক্যাশব্যাক আর রিওয়ার্ডসের স্মার্ট ব্যবহার। একবার ভাবুন তো, দৈনন্দিন যা খরচ হয় তার উপর যদি বছরে প্রায় 4,800 টাকা এমনি ফেরত পাওয়া যায়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? তবে হ্যাঁ, এখানে একটা খুব জরুরি কথা মাথায় রাখতে হবে। ক্যাশব্যাক কিন্তু দরকারি জিনিসে খরচ বাঁচানোর জন্য, অদরকারি কেনাকাটা করার উৎসাহ হিসাবে নয়। এই ফাঁদে কিন্তু পা দিলে চলবে না। চলুন এবার এমন দুটো সহজ লাইফস্টাইল চেঞ্জের কথা বলি, যেগুলো খুব ছোট হলেও সেভিংসের ওপর কিন্তু অনেক প্রভাবশালী হতে পারে। 5 নম্বর নিয়ম, রান্নাঘরে ফেরা। বাইরে থেকে খাবার অর্ডার করাটা হয়তো খুব সুবিধাজনক, কিন্তু বাড়িতে রান্না করলে পকেট আর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। এই দুটোর মধ্যে পার্থক্যটা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। আচ্ছা, প্রতি মাসে 500 থেকে 1000 টাকা এক্সট্রা সেভ করতে পারলে কেমন হয়? 6 নম্বর নিয়মটা ঠিক এটাই করতে সাহায্য করবে। কিভাবে? শুধুমাত্র বিদ্যুৎ ব্যবহারে একটু সচেতন হয়ে, যেমন ধরুন এলইডি বাল্ব ব্যবহার করা বা ঘর থেকে বেরোনোর সময় লাইট ফ্যান বন্ধ করা। এই ছোট্ট অভ্যাসগুলোই কিন্তু একটা বড় পরিবর্তন আনতে পারে। এবার আমরা আসছি একেবারে শেষ এবং আমার মতে সবচেয়ে শক্তিশালী নিয়মটাতে। এটা হলো খরচের যে সাইকোলজি, সেটাকে কন্ট্রোল করা নিয়ে। 7 নম্বর নিয়ম, দ্য 30-ডে রুল বা 30 দিনের নিয়ম। এটা আমাদের সবার সাথেই হয়, তাই না? হঠাৎ করে কিছু একটা দেখে মনে হলো এটা কিনতেই হবে। এই নিয়মটা ঠিক এই ইম্পালস বাইং বা হুট করে কেনাকাটার অভ্যাসটা আটকানোর জন্য, যেটা কিনা আমাদের সবচেয়ে বড় আর্থিক ভুলগুলোর একটা। নিয়মটা সহজ, কেনার আগে শুধু 30টা দিন অপেক্ষা করতে হবে। তাহলে চলুন একবার চট করে দেখে নেওয়া যাক 7টা নিয়ম কি কি ছিল।
1. 50-30-20 বাজেট। 2. ডিজিটাল বাজেটিং অ্যাপ ব্যবহার করা। 3. অদরকারি সাবস্ক্রিপশনগুলো বাতিল করা। 4. ক্যাশব্যাকের স্মার্ট ব্যবহার। 5. বাড়িতে রান্নাকে গুরুত্ব দেওয়া। 6. এনার্জি বাঁচানো। আর 7. হুট করে কেনাকাটা এড়াতে 30-ডে রুল। আর এর পে অফ বা আসল লাভটা কি ভাবুন তো। এই 7টা নিয়ম যদি ঠিকঠাকভাবে মেনে চলা যায় তাহলে বছরে 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত সেভ করা সম্ভব। এটা থেকেই বোঝা যায় যে ছোট ছোট ভালো অভ্যাসের মিলিত শক্তিটা আসলে কতটা বিরাট হতে পারে। শেষ করার আগে এই কথাটা মনে রাখা খুব জরুরি। ফিনান্সিয়াল ফ্রিডম বা আর্থিক স্বাধীনতা কিন্তু কোনো ডেস্টিনেশন নয়, এটা একটা জার্নি। আর এর শুরুটা হয় এই রকমই ছোট ছোট স্মার্ট কিছু সিদ্ধান্তের মাধ্যমে। সব শেষে একটাই প্রশ্ন, এই যে 7টা নিয়মের কথা বলা হলো এর মধ্যে কোনটা আজ থেকেই শুরু করা যায়? চলুন আর্থিক স্বাধীনতার দিকে যাত্রাটা আজই শুরু করা যাক।